ক্রাইসিস আমাদের জন্য। এরপর এটুকুন বলি, দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি, এইটা আমাদের দেখবার ভুল। প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র। আবার বলছি, প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র। এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে, যে উইং গুলো তাকে ফাংশন করে, প্রথম আলোর এমন কোনো উইং নাই যে উইং সে মেনটেন করে না। পত্রিকা এটা তার একটা ভার্সন, কিন্তু আপনি দেখেন না, এই পুরো গত 15-17 বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে, সেটা প্রথম আলো। 101টা প্রমাণ দিতে পারবো সামনে বসে, এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে, আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে। কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি, এখন তো সে ভয়ে থাকার কথা, অ্যাটলিস্ট সে তার এই যে ফ্যাসিবাদের সে আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে। এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চেয়েছে তারেক রহমান, হেডলাইন। এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা, এইটা কি আসলে বিএনপি করেছে, অথবা বিএনপি এটার বিরুদ্ধে মামলা করেছে? মামলা কিন্তু করে নাই। এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম, আপনি প্রথম আলোকে বুঝতে হলে, আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, আজকে আবার বলি, এটা হলো প্রথম আলো সিনড্রোম। প্রথম আলো সিনড্রোম হলো, আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত 2 বছর আগে, সম্ভবত আর 21 বা 22-এ, প্রথম আলো তার প্রথম পেজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, যদিও ওটা স্পন্সার ছিল, সম্ভবত বিজ্ঞাপন ছিল, তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে 1 পৃষ্ঠা জুড়ে। এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো? এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায়, এটা নিয়ে আমরা কথা বলবো না। দেখেন সে কি ছাপবে কি ছাপবে না, সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে না, এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না, কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল। কিন্তু তার যেটা স্বাধীনতা নাই, একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার। তার স্বাধীনতা নাই যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধী হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার। প্রথম আলো কোন নিউজ কভার করবে কোন নিউজ কভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না, কারণ এটা তার প্রাইভেট পলিসি, যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে। কিন্তু আমার কথা হলো, যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না, আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি, আমি শেষ করি শুধু একটা। আমাকে গতকালকে শাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান, তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে, সেখানে আমি ছিলাম। তার বোন এখন নর্থ সাউথের টিচার। আমাকে তার বোন গতকাল রাতে 2টো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো। সেটা হলো 2013-তে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন, মানে শহীদ হলেন, তাকে হত্যা করা হলো, সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা। আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই করার জন্য, সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য, সেইটাও তারা নিউজ করেছে। দেখেন রেহানের মা বলছে বক্তব্যে, যেটা সকল টিভিতে এসেছে, আমাদের কাছেও আছে, রেহানের মা বলছে আমার ছেলে 5 তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের, সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে, তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে, সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে। তার বন্ধুরা বলেছে 5 তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল, সে অ্যাডভেঞ্চারাস ছিল, সে মারামারি দেখতে গিয়েছিল, তারপরে মারা গিয়েছিল। সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল, তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে। 2013 তারিখের 6 মে প্রথম আলো নিউজ করেছে, যেহেতু এটা বুয়েটের ব্যাপার, এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিটপনা নষ্ট হয়ে যায়, সুশীলপনা শাহবাগীপনা। প্রথম আলো নিউজ করেছে, তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয়, তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে, এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে। অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না, আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে। আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা রিপোর্ট করেছে, সে কি সরি বলেছে, সে কি ক্ষমা চেয়েছে? मान लीजिए मैं अगले 50 साल जिया लेकिन मेरे द्वारा कोई प्रभाव नहीं पड़ा देश के लिए, राज्य के लिए, उम्मा के लिए या राष्ट्र के लिए, लेकिन अगर मैं सिर्फ 5 साल जिया और उन 5 सालों में अगर अगले 50 सालों के लिए प्रभाव पैदा हो जाए, तो क्या आप कहेंगे कि सिर्फ लंबे समय तक जीना ही सफलता है? शहीद राष्ट्रपति जियाउर रहमान कितने दिन जिए थे, लेकिन सोचिए आज तक वे मेरे लिए प्रेरणा है। मैं सपने देखते रहना चाहता हूँ, मैं ऐसी एक टीम, मैं अपने बच्चों को छोड़कर जाना चाहता हूँ ताकि मेरी मृत्यु के बाद भी ये संघर्ष बंद न हो, ये संघर्ष बांग्लादेश में कयामत तक जारी रहे। हादी जैसे साहसी व्यक्ति युगों युगों में एक ही बार जन्म लेते हैं। Suppose I live for the next 50 years, but I make no impact, nothing for my country, my state, the ummah, or my nation. But say I live only 5 years, and in that time, I create an impact that lasts for the next 50 years. In that case, would you really call living a long life a success? How many days did Shaheed President Ziaur Rahman live? But think, he is my inspiration. I want to dream, I want to build a team, I want to leave my children. This struggle not end. This struggle continues in Bangladesh until the day of judgment.
Courageous individuals like Hadir are not born in every era. There is only one in each generation. لو عشت ال50 سنة القادمة ولم أترك أي تأثير من خلالي لا للبلد ولا للدولة ولا للأمة ولا للشعب، لكن لنفترض أنني عشت 5 سنوات فقط، وإذا كان من خلال هذه السنوات ال5 يمكن أن يحدث تأثيرا يستمر ل50 سنة قادمة، فهل تعتقد أن العيش طويلا هو النجاح الحقيقي؟ كم يوم عاش الرئيس الشهيد ضياء الرحمن، لكن فكروا هو مصدر إلهامي، أريد الحلم، أريد فريقا كهذا، أريد ابني من بعدي، بعد وفاتي لا تتوقف المعركة، تستمر المعركة في بنغلاديش ليوم القيامة. أشخاص شجعان مثل حذيفة لا يولدون في كل عصر إلا نادرا. 假如我活了接下来的50年，却没有对国家、对社会、对民族、对乌马产生任何影响，但如果我只活了5年，而在这5年里却能为未来50年带来深远影响，那么您觉得仅仅活得久就算是成功吗？烈士总统齐亚沃拉赫玛活了多少年呢？直到今天，他仍是我的灵感。我想继续追逐梦想，留下这样一支团队，让我的孩子也走这条路。希望我去世后斗争不止，希望斗争在孟加拉国持续到世界末日。像海迪尔这样勇敢的人物，并不是每个时代都会诞生一个。 আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। আপনি, আমি, আমরা সবাই মারা যাব। আজ থেকে মারা যাই, 50 বছর পরে মারা যাই, কিয়ামত পর্যন্ত এই বাংলার ভূমিটা কিন্তু থাকবে। আপনি যদি আপনার সন্তান, আপনার তার সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস করে মরে যাই। আমরা যদি মরে যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের ঘর নিয়ে বাঁচতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো, কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে। এটা কোন জীবন না বন্ধু। সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে। চলেন আমরা আজকে থেকে নিজে নিজে ওয়াদা করি যে আমার এই লড়াইটাই এবার কাজ হলো। কম ফেসবুক, কম ইউটিউব, বেশি বেশি পড়, বেশি বেশি পড়েন। আমরা ইংলিশে আমাদের বন্ধুদেরকে যদি বলি সিএনএন আল জাজিরা ব্রিফ করো, পারে না। যদি বলি আরবিতে ব্রিফ করো, পারে না। এই যে আমাদের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্টরা যে ন্যারেটিভ দেয়, চলো ডিবাঙ্ক করি, পারে না। আজকে বাংলাদেশে একটা ইনকিলাব মঞ্চ কেন বলেন? জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের পরে কমপক্ষে 100 ইনকিলাব মঞ্চ হওয়ার কথা ছিল বাংলাদেশে। একটা ইনকিলাব মঞ্চ কেন? কমপক্ষে 100 ওসমান হাদির দরকার ছিল, একটা ওসমান হাদি কেন? শুধু ওসমান হাদি, হাসনাত, ফুয়াদ আব্দুল, এরকম 5-7 জন কেন? শহীদ হয়েছে 1400-র বেশি, লড়াই করবে এই 3-4 জন। আমাদের যোগ্যতা কোথায়? সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ভাইরা চলেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে পড়াশোনা, আর হ্যাঁ শুধু বই পড়া না, সিনেমা দেখা, দুনিয়া বোঝা, কিন্তু বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে শেখা। আপনারা যদি এই আলোচনা শুরু করেন তাহলে এমন কোন শক্তি নাই যে চিরতরে আমাদেরকে আবার দিল্লির পায়ের তলে ঠেলে দিতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধু এই অনুরোধটা যে যেদিন আমরা ডাক দিব আপনারা চূড়ান্ত ভাবে, আমরা চাই সেই প্রতিরোধটা যেন আবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। আমরা আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, এর মানে সে স্বাধীনতা সার্বভৌমত্বের বন্ধক দিয়ে বিশ্ববিদ্যালয়ে যায় না। সে তার প্রেজেন্টেশন দিবে, অ্যাসাইনমেন্ট করবে, লেখাপড়া করবে, আবার যখন দেশের জন্য জান দেওয়া লাগবে সে সবার আগে দেশে নামবে ইনশাআল্লাহ। সুতরাং যদি কোনো এজেন্সি, যদি কোনো বাহিনী আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে নৌকা সহ ফিরে আনার বুদ্ধি করো, আবারও বলি তোমাদের একমাত্র পরিণতি হবে দিল্লি ছাড়া তোমরা আর বাংলার জমিনে জায়গা পাবা না। দেখেন এই যে নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা একটা কথা সততার সাথে বলি, আগে সবাই আমাদেরকে পাকিস্তান পাঠানো হয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই জেনারেশনকে নিয়ে। আমি গত 1 বছরে কাউরে দেখি নাই কোন আওয়ামী লীগকেও আমরা বলছি যে ভারত পাঠিয়ে দেওয়া হবে। তারা বাংলাদেশের ভূমিপুত্ররে পাকিস্তান পাঠাইতে চায়, কিন্তু তারা গণহত্যার পর আমরা তাদেরকে ভারতে পাঠাইতে চাই না। আমরা বলি তওবা করো, মাফ চাও, নতুন বাংলাদেশে বিনির্মাণে অংশ নাও। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বাংলাদেশ যখন ডাক দিবে আপনারা বুক পেতে দাঁড়াবেন। তার আগ পর্যন্ত পড়াশোনায়, সাহিত্যে, সংস্কৃতিতে, মনস্তত্ত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে থেকে আপনি আপনার নিজের বিপ্লব শুরু করবেন ইনশাআল্লাহ। করবেন না আপনারা?
এই বিপ্লব আজ থেকে 20 বছর পর যদি শত শত হাজারো যোদ্ধা দাঁড়াই যায় যারা তুমুল যোগ্য, ইনশাআল্লাহ এইবার যেভাবে আমাদেরকে বিপ্লব বেহাত করা হয়েছে, পরবর্তী বিপ্লব আর কেউ বেহাত করতে পারবে না। সুতরাং ইনকিলাব মঞ্চে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাজ করে তাদেরকে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন। ঢাকায় আসলে অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারে 1 ঘন্টার জন্য হলেও আসবেন। ইনকিলাব কালচারাল সেন্টারের মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয়ে আপনারা নিজেরাও কালচারাল সেন্টার করে তোলেন। আশা করি এই বিপ্লব চূড়ান্ত করি নাই, কিন্তু নতুন বাংলাদেশের যে বিপ্লব তার সূচনা বিন্দু শুরু হয়েছে 24 থেকে। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ একটি ঐতিহাসিক প্রতিবেদন দিয়েছিল, এবং এটি শুধুই একটি ডকুমেন্ট নয়, এটি গণহত্যার শিকার সমস্ত শহীদদের প্রতি সম্মাননাও বটে। আমরা প্রত্যাশা করেছিলাম যে একমাত্র বাংলাদেশে একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ, যার গণহত্যার প্রমাণ হিসেবে জাতিসংঘ এই প্রতিবেদনটি দিয়েছে, যেটা বাংলাদেশের আর কোনো দলের সাথে এটা ঘটেনি। সুতরাং সেই প্রতিবেদনটা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, লাইব্রেরিতে থাকা দরকার ছিল। আওয়ামী লীগ এখানে মাফিয়াতন্ত্র কায়েম করে কিভাবে একের পর এক গণহত্যা করলো, এবং সর্বশেষ জুলাইয়ে গণহত্যা পরিচালনার মধ্যে দিয়ে এখানকার শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে তারা দিল্লিতে আশ্রয় নিল এবং বাংলাদেশকে রক্তের সাগরে ভাসিয়ে দিল। জাতিসংঘের এই ডকুমেন্টের মধ্য দিয়ে এটির একটি ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয়েছে। যদিও যদি জাতিসংঘ এই ডকুমেন্ট প্রকাশ নাও করতো, তবুও এটা তো আমাদের 18 কোটি মানুষের চোখের সামনে ঘটেছে। তবুও আমরা মনে করি যে আন্তর্জাতিক এই সংস্থাটির প্রতিবেদনের মধ্য দিয়ে এটির একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন, এবং বাংলাদেশে কিভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু নিজের ক্ষমতা এবং দিল্লির আধিপত্যবাদ টিকিয়ে রাখবার জন্য। তো আমরা যখন ভাবছিলাম যে বাংলাদেশে জাতিসংঘ যে জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদনটি দিয়েছে, এটা তো অফকোর্স ইংলিশে দিয়েছে, এটার বাংলা অনুবাদ করে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষের কাছে এটা পৌঁছানো দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা আজ থেকে প্রায় 4-5 মাস আগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই প্রতিবেদনটির বাংলা অনুবাদ করি, যে জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থান, মানবাধিকার সংকট ও সমাধান। জাতিসংঘ যেই ইংরেজি ডকুমেন্টটি দিয়েছে, প্রতিবেদনটি দিয়েছে, আমরা ইনকিলাব মঞ্চের উদ্যোগে আমরা বেশ গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা খুব ভালো অনুবাদ করবার চেষ্টা করেছি, এবং অনুবাদটার আমরা 3টা রিডিং করেছি, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। এবং আমরা একটা যেটা ব্যতিক্রম করেছি সেটা হলো অনুবাদটা যাতে কারো কাছে কখনো মিসলিডিং মনে না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় ইংলিশ টেক্সটকে সাথে রেখেছি। জাতিসংঘের যেটা মূল ইংলিশ টেক্সট তাদের প্রতিবেদনে, সেই ইংলিশ টেক্সট রেখে রেখে আমরা এরকম বাংলা অনুবাদ করেছি, যাতে কেউ চাইলে ইংলিশ থেকে বাংলা অনুবাদটা ঠিক আছে কিনা এটা ক্রস চেক করে দেখতে পারে। তো আমরা চাইছি যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল বাংলাদেশ সরকারের, নেওয়া উচিত ছিল বাংলাদেশের সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর, যারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বেশি তাদের অধিকার ফিরে পেয়েছেন। যদি জুলাই বেঁচে না থাকে তাহলে বাংলাদেশের আজকের অধিকার, ইনসাফ, স্বাধীনতা, সার্বভৌমত্ব তো বেঁচে থাকবে না। আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হবে, কিন্তু হয় নাই। আমরা পুরো টাকাটা ঋণ করে যে প্রকাশনী সংস্থা তারা আমাদেরকে একটা সহযোগিতা করেছে, ঋণের উপরে আমরা এই প্রতিবেদনটার বাংলা অনুবাদ করেছে। এই পর্যন্ত আমাদের একটি ঐতিহাসিক দায় ছিল শহীদদের প্রতি সম্মাননা জানাতে, তাদের পরিবারের প্রতি সম্মাননা জানাতে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে বাংলা অনুবাদটা করেছি, আমরা চাই বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটা লাইব্রেরিতে এই প্রতিবেদনটির বাংলা অনুবাদ পৌঁছে যাক। আমরা চাই মুক্তিকামী সমস্ত মানুষের হাতে হাতে এই প্রতিবেদনটা থাকুক, তারা জানুক যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে এই জুলাইয়ে আওয়ামী লীগ কিভাবে গণহত্যাটা করেছে। আপনারা চাইলে
জাতিসংঘ প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান মানবাধিকার সংকটের সমাধান, এই প্রতিবেদনটি ইনকিলাব কালচারাল সেন্টার বাংলা মোটর এখান থেকে এসে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন। আপনারা চাইলে রকমারি এবং ওয়াফি লাইফ থেকেও অনলাইনে সংগ্রহ করতে পারবেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, যারা বাংলাদেশ ভালোবাসেন, যারা জুলাইকে অন করেন, তারা সকলে নিশ্চয়ই এই বইটা কিনবেন এবং আপনাদের প্রিয়জনকে এই ডকুমেন্ট সংরক্ষণের অংশ হিসেবে আপনারা একটু উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে। পরিচালকরা, সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে থেকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। সেই সিনেমা হবে না, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যার জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাড়ি আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই যে পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কিন্তু যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল। এর মানে তাদের ঘর বাড়ি, দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যেসব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায়, প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, যাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতায় বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা। বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যেই লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত। কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন। তার দুটো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা কি জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না? সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে। থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়। তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন
পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসেছেন, যাদের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ, এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 পরিচালকরা, সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে, আপনি কোন পলিসি দিয়ে থেকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে, সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। তো সেই সিনেমা হবে না, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যারা জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান, যার দাড়ি আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই যে পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কিন্তু যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল। এর মানে তাদের ঘর বাড়ি, দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যে সব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায়, প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে, তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মুহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে, ঠিক একইভাবে যাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতা উদ্বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা, বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যে লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত। কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন। তার দুটো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা অনেকে জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না, সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে। থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়। তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসেছেন, যাদের বাড়ি কুমিল্লা ময়মনসিংহ, এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 না আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। তারা বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচারটা পরে অ্যাড করা হয়েছে। সেই রাত্রের সাক্ষী আমি। আক্তারকে আমি ফোন দিয়েছি, আমার সাথে জাবের আছে। রিক্সা থেকে যখন ঢুকছে মৎস্য ভবনের দিক থেকে, মেয়েরা রোকেয়া হল থেকে অন্য হল ভেঙে যখন মিছিল করলো,
দেখি রান্দা চাপাতি নিয়া আর ওইদিকে ট্রাকে জড়ো হয়ে গেছে। আক্তারকে ফোন দিয়ে বললাম জলদি মিটিং ক্লোজ করো, ঢুকে যেতে বলো সবাই হলে, এখনই অ্যাটাক হবে। সেদিনে স্বৈরাচার পরে যোগ করা হয়েছে। সুতরাং কারো কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না। কথা সর্বশেষ এটাই, শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই, সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয়। আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে মায়ের সাথে বন্ধুর সাথে যা বলে, বইয়ে পুস্তকে প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে তখন তার সংস্কৃতি সার্বভৌম হয়। বাংলাদেশে সার্বভৌম সংস্কৃতিও নাই, শাহবাগের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফেজে আমরা আছি। আমাদের এই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে, সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাবেদারের বিপক্ষে। আমি টুকটাক কিছু নুক্তা দিয়ে গেলাম, আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই, আমাদের পরবর্তী আলোচনা আছে। আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সে আলাপ আমরা আগায় নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।